এই যে অ্যাক্সিডেন্টটা হলো, এই অ্যাক্সিডেন্টটা কেন হলো এর জন্য বিভিন্ন ভ্যালিড রিজন আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। এর ভিতরে ড্রাইভার চালাইছে নাকি হেল্পার চালাইছে, সাইডে রেলিং ছিল কিনা, বাসের ফিটনেস ছিল কিনা, ইত্যাদি অনেক কিছু আমরা বের করছি। ওকে, বের করছি, আমরা জানতে পেরেছি যে এই প্রবলেমের কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে। হোয়াট নেক্সট? আমাদের দেশে যা কিছু হয় আমরা সর্বপ্রথম দোষ দিই সরকারকে। ইটস ওকে, হ্যাঁ, সরকার অনেক কিছু চাইলে মেনটেন করতে পারে, এই জন্য আমরা সরকারকে দোষ দিই। ওকে, দেন দিলাম, কিন্তু এরপরে দোষটা আমাদেরকে নিজেদেরকে দেওয়া উচিত, কিন্তু আমরা সেটা দিই না। এবং এই যে আমরা যে সিস্টেমের প্রবলেমে ফেসে আছি, এই সিস্টেমটাকে পরিবর্তনের জন্য কোনো ন্যূনতম পদক্ষেপ আমরা নিই না। এই পরিবহন ব্যবস্থা বা এই সব নিয়ে আমি অনেকবার বলে এসেছি। আমি এই যে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমি অনেকবার বলে এসেছি, আমি যতক্ষণ পর্যন্ত সম্ভব আমার পক্ষে আমি বলবো। আমি বলে থাকি যে মধ্যবিত্তের প্রধান বাধা হচ্ছে এই পরিবহন ব্যবস্থা। এখন এটা অনেকে বিশ্বাস করবে না, কিন্তু বাস্তবতা হচ্ছে আমার এই ভিডিও কতজন রিচ পার্সন দেখে আর কতজন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ দেখে আমি জানি না, বাট বাংলাদেশে আপনি যদি আর্নিং বা এবং অন্যান্য সব কিছু জিনিসপত্রের দাম দিয়ে যদি আপনি হিসাব করেন, বাংলাদেশে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সংখ্যাই 80%। 20%-এর মধ্যে রিচ আমি মনে করি যে সেটা 2%ও না, যেটা অ্যাকচুয়াল রিচ। তাহলে বাকি সবাই হচ্ছে এই সাধারণ পরিবহনেই চলে। তাহলে সেই দৈনন্দিন সাধারণ পরিবহনে চলতে গেলে সেইখানে যদি এইরকম সমস্যা হয়, তাহলে এটাই হচ্ছে প্রধান বাধা। অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকটা জিনিসই হচ্ছে এক একটা মৃত্যুপাত। বাংলাদেশে মারা যাওয়ার 101 উপায় নিয়ে অসংখ্য ভিডিও বানানো সম্ভব। যেমন মনে করুন আমি ঘুম থেকে উঠলাম, প্রথম কাজ হবে আমি ব্রাশ করব। এই ব্রাশের পেস্টের কেমিক্যাল, ব্রাশের কোয়ালিটি এবং আমি যে ট্যাঙ্কি থেকে পানি ব্যবহার করব ওই ট্যাঙ্কিটা কি ঠিকভাবে পরিষ্কার করা হয়েছে কিনা, হাইজিনিক ওয়ে আছে কিনা, এই কোনো কিছুই কিন্তু আমরা মেনটেন করতেছি না। আচ্ছা ঠিক আছে, ব্রাশ ভালো না, পেস্ট ভালো না, কিন্তু আমার ট্যাঙ্কিটা কি হাইজেনিক কিনা এটা তো আমি চেক করতে পারি। আমি কি করতেছি না করতেছি না। এরপরে আমি বাইরে বের হব, রাস্তায় যাব, পরিবহন ব্যবস্থা। আমরা সারা দিনই হচ্ছে পরিবহন ব্যবস্থা কোনো না কোনো সুবিধা আমাদেরকে নিতে হয়, এবং সেই পরিবহন ব্যবস্থায় হচ্ছে আপনার ফিটনেসবিহীন গাড়ি, অব্যবস্থাপনা, অসংখ্য জিনিস আমরা চোখের সামনে দেখতে পাই। আচ্ছা, এটা গেল একটা সেক্টর। এবারে আমরা যে রান্না করি যে গ্যাসের চুলা, এই যে গ্যাসের চুলার যে পাইপটা রয়েছে, এই পাইপটা একটা নির্দিষ্ট টাইম পর পর হচ্ছে চেঞ্জ করতে হয়। কিন্তু আমরা দেখি যে যে কোনো জিনিস, শুধু পাইপ না, আমরা যে কোনো জিনিস যদি কোনো সময় আমরা কিনতে যাই, ব্যবহার করতে যাই, আমরা ওই জিনিসটা নষ্ট হওয়া না পর্যন্ত, ওটা থেকে আমরা আঘাতপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত হওয়া না পর্যন্ত আমরা ওটা চেঞ্জ করি না। মেইনটেনেন্স বলতে যে একটা জিনিস আছে, এই জিনিসটা আমরা বিলিভ করি না, এবং এই জিনিসটা আসলে আমরা খরচও করতে চাই না। এবং প্রত্যেকটা বাসায় যে গ্যাসের সিলিন্ডারগুলো ব্যবহার করা হয়, এই গ্যাসের সিলিন্ডারগুলোর বিভিন্ন সময় আর বিভিন্ন হচ্ছে বিস্ফোরণ আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। তাহলে এই যে বিস্ফোরণগুলো হচ্ছে, ওই সিলিন্ডারগুলোর একটা নির্দিষ্ট টাইম আছে, ওর একটা মেনটেন্স কস্ট আছে, কিন্তু না, একবার তৈরি করে যতক্ষণ পর্যন্ত ব্লাস্ট না হবে ততক্ষণ পর্যন্ত ওর ভিতরে গ্যাস ভরা হবে। এই যে এখন হচ্ছে যে তেলের সমস্যা চলতেছে, বিভিন্ন পাম্পে হচ্ছে তেলের কারণে ভিড় হচ্ছে এরকম। তো আমার কাছে দু একটা ভিডিও সামনে আসলো যে মোটরসাইকেলে আগুন লেগে যাচ্ছে। আচ্ছা, যে কোনো ফল্টের কারণে মোটরসাইকেলে আগুন লাগতে পারে, সো এটা একটা ফ্যাক্ট। কিন্তু আগুন যখন লাগতেছে ওই পাম্প থেকে কেউই হচ্ছে ওই যে গ্যাস বাড়ি যেটাতে আগুন নিভানোর যে অগ্নি নির্বাপক যে গ্যাসটা, কেউ ওটা নিয়ে আসতেছে না। পাম্পে অগ্নি নির্বাপক গ্যাস কেন নাই, কেন থাকবে না, এবং কেউ ওটা নিয়ে আগে আসতেছে না কেন? তাহলে ওখান থেকে আগুনের সূত্রপাতটা যদি দীর্ঘ হয়, কোনো একটা ব্লাস্ট হয়, অন্য বাইক বা অন্য কিছুতে আগুন লাগতে পারে, হতাহতের ঘটনা ঘটতে পারে, তাহলে কেন নাই মেইনটেনেন্স, এই জিনিসটা কেন নাই? তারপরে ইফে যে অ্যাক্সিডেন্টটা হইলো, লঞ্চের অ্যাক্সিডেন্ট আমরা সবাই দেখলাম। আচ্ছা, ওই অ্যাক্সিডেন্ট যেদিন হয়েছে ওই দিনই কি ওই ট্রলারটা ওইভাবে চলতেছিল? এর আগে বা এখন পরে ট্রলারগুলোকে ওইভাবে চলছে না? চলছে। তাহলে যদি চলে থাকে, তাহলে আগে চলছে, আচ্ছা বুঝলাম যে ওরকম কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, হয়ে থাকে সচরাচর, আমাদের হয়তো চোখে পড়ে না, কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়ে গেল, এরপরে কি হচ্ছে ওইভাবে ট্রলার চলা, লঞ্চে ওইভাবে ওঠা কি বন্ধ হয়েছে? হয়নি। এবং আচ্ছা, সরকার মেনটেন্স করতেছে না, আমি নিজে কি, যারা ওইখানে ওঠে লঞ্চে, তারা কি ওইভাবে ওঠা বন্ধ করেছে? করেনি। আমরা অনলাইনে বিভিন্ন ভিডিও দেখি, গাড়ি টেস্টিং এর ভিডিও দেখি, বাইক টেস্টিং এর ভিডিও দেখি, অন্য যে কোনো টেস্টিং এর ভিডিও দেখি, তখন আমরা দেখি যে যখনই কার কোনো টেস্ট করা হয় তার ভিতরে অন্যতম একটা জিনিস হয় যে বারবার ব্রেক
টেস্ট করা হয়, তারপরে এয়ার ব্যাগ টেস্ট হয়, ইত্যাদি জিনিসগুলো টেস্ট করা হয়। কিন্তু একটা গাড়ি খালি ইঞ্জিন হচ্ছে চলতে পারলেই তো হলো, তাহলে এই টেস্টগুলো করার দরকার কি? কেন করতেছে? কারণ করতেছে হচ্ছে তারা সেফটিটা এনশিওর করতে চায়। তাহলে তারা সেফটিটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দেয়। তাহলে আমাদের ক্ষেত্রে আমরা কেন সেফটিকে সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছি না? যে জাতি, মানে আপনি দেখবেন যেই দেশ বা যেই এলাকাগুলো যত বেশি ক্লিন, তারা অ্যাকচুয়ালি তত বেশি হচ্ছে নিজেদের সেফটি, নিজেদের অন্যান্য মেনটেন্যান্স বা এইসবের পিছনে হচ্ছে তারা চিন্তা করে এবং খরচ করে। এবার আসেন আমাদের দেশে, আমাদের বিভিন্ন প্লেসগুলো কতটুকু ক্লিন। আপনি যদি ওইটা যতক্ষণ পর্যন্ত আমরা ক্লিন করতে না পারবো ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা সেফটি বা মেনটেন্যান্স এনশিওর করতে পারবো না। কারণ ক্লিন হচ্ছে এমন একটা জিনিস, আপনি যদি ক্লিননেসের প্রতি হচ্ছে খেয়াল দেন, তাহলে আপনারা হচ্ছে অন্যান্য মেনটেন্যান্সের প্রতিও খেয়াল দিবেন। দেখুন আমাদের যে এই 80% হচ্ছে মধ্যবিত্ত না নিম্ন মধ্যবিত্ত লোকজন রয়েছে, এদের বাচ্চারা কোন স্কুলে যাচ্ছে, সেই স্কুল কতটা ক্লিন, সেই স্কুলের শিক্ষা ব্যবস্থা কি রকম ভাবে চলতেছে, এইসব জিনিস, এইসব আমরা যে ছোটবেলা থেকে যদি হচ্ছে মেনটেনেন্স ব্যাপারগুলো শিক্ষা না দেওয়া হয়, সেফটি ব্যাপারগুলো যদি এনশিওর করা না হয়, তাহলে তো কোনো কারণেই হচ্ছে আমরা এগুলো দেখতে পারবো না। আমাদের দেশে আমি বারবার বলে থাকি যে ডাক্তার ইঞ্জিনিয়ার, কিন্তু আসলে আমাদের প্রত্যেকটা সেক্টরে মেধাবী ছেলে দরকার, আমাদের প্রত্যেকটা সেক্টরে ভালো মানুষ দরকার। আপনি ভালো মানুষগুলোকে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, আর খারাপ মানুষ বা যারা ওইভাবে চিন্তা করে না, মানবিকতা নাই, আপনি তাদেরকে হচ্ছে বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার বানাবেন, তাহলে সে তো আপনাকে মেরে দিয়ে গেলে সে তো চিন্তা করবে না যে মারছে তো কি হয়েছে, কারণ সে তো ওইভাবে চিন্তা করে না। তাহলে আপনাদের ভালো মানুষগুলোকে আপনারা যদি বিভিন্ন সেক্টর না আপনাদের শুধু আপনি যে সেক্টরে ভালো মানুষগুলোকে নিয়ে যাবেন, শুধু সেই সেক্টরগুলো ভালো থাকবে, অন্য জায়গায় আপনি ভালো মানুষগুলো নেবেন না, তাহলে সেই সেক্টর ভালো হবে না। আপনি আপনার ছেলেকে বিদেশে আমরা ট্রাক ড্রাইভারদের লাইফ স্টাইল দেখি। এখন কথা হচ্ছে যে এখন ওই সেক্টরে নিতে গেলে বেতনের অনেক প্রবলেম হয়ে থাকে। তাহলে আপনি ভালো বেতন তো হইতে হবে, বেতন তো একটা মিনিমাম বাড়াইতে হবে। বাংলাদেশে আমাদের দেশে টাকা আছে, কিন্তু টাকাটার সুষম বন্টন নাই। এখন কথা হচ্ছে যে আমাদের মেনটেনেন্স জিনিসটা সর্বোচ্চ খেয়াল দিতে হবে। প্রথমে আমরা বাসা থেকে প্র্যাকটিস করি, তারপরে আমরা আমাদের বাচ্চাদের প্রাইমারি স্কুল থেকে প্র্যাকটিস করি, সরকারকে উদ্যোগ নিতে আমরা হচ্ছে জোর দাবি জানাই, এবং পাশাপাশি প্রত্যেকটা সেক্টরে কিভাবে হচ্ছে এক্সপার্ট নেওয়া যায়, ভালো মানুষগুলো নেওয়া যায়, আমাদেরকে সেই সর্বোচ্চ চেষ্টা করতে হবে। দেখুন অনেক আমরা কেন একজন ট্রাক ড্রাইভারকে সম্মান দিতে চাচ্ছি না? আপনি একজন একটা জামা কাপড় ঋণ করে এমন একটা চাকরি করে যেই চাকরিতে তার কোনো ভ্যালু নাই এবং বেতন খুবই কম, কিন্তু আমরা তাকে ভ্যালু দিতে চাচ্ছি কারণ কি সে অফিসে বসে কাজ করতে শিখতে দিতে দিই। কিন্তু একটা ট্রাক ড্রাইভারকে আমরা ভ্যালু দিতে চাচ্ছি না। কিন্তু আমরা যদি একটা ট্রাক ড্রাইভারকে ভ্যালু দিতে চাই, একটা ট্রাক ড্রাইভার কিন্তু হিউজ বেতনও থাকে অনেক ভালো ভালো বাস ড্রাইভারদের অনেক হিউজ বেতন থাকে। তা আমরা যদি তাদেরকে প্রায়োরিটি না দিই, তাদেরকে যদি আমরা প্রপার রেসপেক্ট না করি, তাহলে ওই সেক্টরের মানুষ যেতে চাবে না। আর যখন যেতে না চাবে তখনই হচ্ছে এরকম দুর্ঘটনাগুলো হবে। আমি অনেক হ্যাডামালা একজন লোক, আমি অনেক প্রফেশনাল একজন লোক, কিন্তু আমি তো চড়ি বাসে, কার কেন আমার সামর্থ্য নাই। তাহলে আমি যদি বাসে চলি, সেই বাস ড্রাইভারকে আমার সম্মান দিতে সমস্যাটা কোথায়? আমি তো কারে চড়ছি না। আচ্ছা ঠিক আছে, যে কারে চড়ে না তাকে, যে কারে চড়ে সে একজন বাস ড্রাইভারকে সম্মান না দিল, বা তার অনেক আছে বুঝে অহংকার বা এরকম আমরা ধরে নিলাম, কিন্তু আপনি তো চলেন বাসে মেয়া, আপনি একজন বাস ড্রাইভারকে সম্মান কেন দেন না? আপনি একজন ট্রাক ড্রাইভারকে কেন সম্মান দেন না? তাহলে আপনি বাসে চড়ে আপনি বাস ড্রাইভারকে সম্মান দেন না, তারপর সে আপনাকে মেরে ফেলবে না, বাঁচায় রাখবে, সে আপনার প্রতি আপনাকে কেয়ার করবে না, তার দোষ কোথায়? তার দোষ কোথায়? তাহলে আমাদেরকে মেনটেনেন্সের ব্যাপারটা সর্বোচ্চ সচেতন। একজন হচ্ছে কি বলে খাবার দোকান দেয়, সেই খাবার দোকান আজকে প্রথম যেদিন শুরু করছে ওই দিনই তার মালপত্র নতুন থাকে, তারপর থেকে তার খাবার দোকান যতদিন চলবে ততদিন পর্যন্ত সে তার দোকান পরিষ্কার করে না, বা পরিষ্কারের পিছনে সে কোনো লোক রাখে না। সে রাখে কে রান্না করবে আর কে খাবার সার্ভ করবে। কিন্তু পরিষ্কারের জন্য যে একটা লোক বা দুইটা লোক রাখার দরকার ছিল, এত বড় একটা হোটেল, সেই হোটেলে সে পরিষ্কারের জন্য কোনো লোক লাগতেছে না। পরিষ্কারের জন্য তো একজন বা দুইজন লোক থাকার দরকার ছিল, এটা রাখছে না। আমরা সেই নোংরা খাবার খাচ্ছি। একটু উদ্যোগ নিয়ে এসে যদি পরিষ্কার খাবার সার্ভ করতে যাই, সে
সামান্য 2 টাকা 5 টাকা বেশি রাখে, যেটা আমাদের অনেক এফেক্ট পড়বে না, কারণ আমরা তার 5 স্টার খেতে যাচ্ছি। নর্মাল হোটেলেই 2 টাকা 5 টাকা বেশি যদি আমি দিই, তাহলে মাসে আমার 5 টাকা বেশি দিতে বা 10 টাকা বেশি দিতে আমার 30 দিনও যদি আমি খাই, 3 × 5 = 15, 150 টাকা আমার বেশি খরচ হবে। এই 150 টাকা বেশি দিয়ে আমি একটা খাবার বা একটা কোনো জিনিস খেতে রাজি নই, তাহলে সেটা যদি আনহাইজিনিক হয়, আনহেলদি হয়, সেখানের খাবার খেয়ে যদি আমার কোনো সমস্যা হয়, সেই দোষটা আসলে সেই হোটেল মালিকের না। কেউ একজন যদি উদ্যোগ না নেয় তাহলে ঠিক আছে, কিন্তু কেউ যদি উদ্যোগ নিয়ে 5 টাকা 10 টাকার একটা এক্সট্রা চার্জ বা কোনো একটা সিস্টেমে সে নিতে চায়, তাহলে কেন আমরা তাকে দিতে চাচ্ছি না? তাহলে এইভাবে আমাদেরকে মেইনটেনেন্স জিনিসটা যদি আমরা, সেফটি জিনিসটা যদি আমরা নিজে থেকে এনশিওর করতে না পারি, সরকারকে যদি এই বিষয়ে বলতে না পারি, তাহলে এটা সম্ভব না, এটা সম্ভব না। তো আমরা আসলেই মধ্যবিত্ত, আমাদেরকে এত বড় ভাব নিয়ে চলার কোনো দরকার নেই। আপনি বাসে চড়ে, আপনি লোকাল বাসে চড়ে আপনি অফিসে যাচ্ছেন, সেইখানে আপনি ড্রাইভার আর হেল্পার সাথে খুব খুব আপনি ভাব নিলেন, অথচ আপনি লোকাল বাসে চড়ে অফিসে যেয়ে এমন একটা চাকরি করতেছেন যেখানে আপনার বেতন পর্যাপ্ত না, তার থেকে ওই ড্রাইভার বেশি কামাচ্ছে, অথচ আপনি সেই ড্রাইভারকে রেসপেক্ট দিতেছেন না। কেন দিতেছেন না? আপনি তো কোনো মহান কাজও করতেছেন না, আপনি তো কোনো চ্যারিটি করতেছেন না, আপনি বেতনের বিনিময়ে কাজ করতেছেন। বেতনের বিনিময়ে কাজ করে আপনি একজন অন্য পেশার মানুষকে কেন অসম্মানিত করতেছেন? তো আমি আজকে হয়তো অনেক কষ্ট পাইছি, এই কারণে অনেক অন্য বইতে কথা, মানে আমি আসলে কথার ব্যালেন্স হয়তো এভাবে রাখতে পারিনি। বাট আমি এই কথাগুলো আগেও বলছি, আমার অন্যান্য ভিডিওগুলোতে আমি যথেষ্ট এক্সপ্লেন করার চেষ্টা করছি, যেটা আমি মনে করি আমার থটসগুলো। এমন না যে এখানে সব কিছু রাইট হবে। আমি আমার থটস দেবো, আরেকজনের থটস দিবে, সেই থটসের উপরে রিসার্চ হবে, এর কথা রিসার্চ, ওর কথা রিসার্চ হয়ে এক্সপার্ট বসে একটা সমাধান করবে। আমি যা বলছি সেটাই যে রাইট, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা বাস্তবতার সাথে মিলে রিসার্চ হইতে হবে, প্রপার এক্সিকিউশন হতে হবে, সেই এক্সিকিউশনে আবার প্রবলেম ফিল করবে, সেই প্রবলেমগুলো আবার সমাধান করে সামনের দিকে আগাইতে হবে। এভাবে আমাদের করতে হবে। আমাদের দেশটা অনেক ছোট, মানুষ অনেক বেশি, এটাই আমাদের সমস্যা, প্রধান সমস্যা। আমি বলেছি পরিবহন ব্যবস্থায় যে এই মোটরসাইকেলের ব্যবহার, স্কুটারের ব্যবহার বাড়াইতে হবে, সেটার জন্য ভ্যাট ট্যাক্স কমাইতে হবে, বিভিন্ন লোনের ব্যবস্থা রাখতে হবে, কিন্তু সেগুলো রাখার বা কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। জনগণ সেভাবে বুঝতে চাচ্ছে না। কেন চাচ্ছে না? কি হচ্ছে? আমি জানি আমার কথা সব জায়গায় পৌঁছাচ্ছে না, যে কজন মানুষের কাছে পৌঁছাচ্ছে, দ্যাটস এনাফ। বাট এই জিনিসটা আপনাদেরকে বুঝতে পারতে হবে। আমাদেরকে আরো সচেতন হতে হবে, আমাদের ফিউচার জেনারেশনের জন্য সচেতন হতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত আমরা প্রাইমারি এবং হাই স্কুলের শিক্ষার যথাযথ মান নিয়ন্ত্রণ করতে না পারবো, দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস শেখাতে না পারবো, ততদিন পর্যন্ত আসলে এরকম সমস্যা আমরা বারবারই ফেস করে যাব, এবং কিছুই করার থাকবে না। হয়তো আজকে তারা মারা গিয়েছে, কালকে হয়তো আমি মারা যাব, মরতে সবার কি হবে, কিন্তু আমাদের সৃষ্টি ভুলের কারণে তো আমরা মরতে পারি না। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে, তারপর যদি আল্লাহ আমাদেরকে নিয়ে যায় সেটা আল্লাহর ইচ্ছা, কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের যে জ্ঞান বুদ্ধি আছে সেটা সর্বোচ্চ ব্যবহার আমাদের চেষ্টা করে যেতে হবে। ধন্যবাদ।